নমস্কার, ছোট গল্পের ঝুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো প্রতিভা বসুর লেখা বসন্ত জাগ্রত দ্বারে। শুরু করছি আজকের গল্প বসন্ত জাগ্রত দ্বারে। দারুণ ধুমধাম করে বাজি বন্দুক ফাটিয়ে নেহাত অল্প বয়সেই ছেলের বিয়ে দিলেন তালুকদার রাঘবেন্দ্র রায়চৌধুরী। প্রথমটায় মন্টু হাত পা নেড়েছিল আপত্তি জানিয়ে, চেঁচামেচি করেছিল মায়ের কাছে এসে। তারপর বাবার দুই ধমকে ঠান্ডা হয়ে গোঁচ মুখে বসে রইল ঘরের কোণে। একবার মনে হলো বিষ খায়, একবার মনে হলো গভীর রাত্রে গলায় কলসি বেঁধে বাঁধানো পুকুরে ডুবে মরে, আরেকবার আফিনটাই মৃত্যুর সবচেয়ে সহজ পন্থা বলে ভাবল। কিন্তু কোনোটাই কার্যকরী হলো না। কেবল সদ্য পরিচিত সহপাঠিনী প্রণতি ঘটকের মুখখানাই মনে পড়তে লাগলো বারে বারে। জন্ম থেকে 16-17 বছর বয়স পর্যন্ত এই গ্রামেই কেটেছে মন্টুর। এখানেই সে বড় হয়েছে, নৌকো বেয়েছে, মাছ ধরেছে, দুর্গাপূজার সময় কুমোরদের সঙ্গে লেগে থেকেছে আঠার মতো। কাদের প্রতিমা কত সুন্দর খুনোখুনি করেছে তাই নিয়ে। বিসর্জনের সময় লাফিয়ে পড়েছে খালে, মরুলি করেছে বন্ধুদের সঙ্গে, বুকডন বৈঠকে বুকের ছাতি চওড়া করেছে। তারপর ম্যাট্রিক পাশ করে পড়তে গিয়েছে কলকাতা, সেই প্রথম। আর সেখানে গিয়েই বুঝতে পেরেছে নিজের বর্বরতা। প্রথম বছরটায় অবশ্যই মন টেকেনি। দাড়িপাল্লার ওজনে টানটা গায়ের দিকেই ছিল বেশি, কিন্তু দ্বিতীয় বছর পা দিয়েই পাখা গজালো। শহরের ফুরফুরে হাওয়া লাগলো গায়ে, সচেতন হয়ে নিজেকে সে আবিষ্কার করল। আর আবিষ্কার করা মাত্রই জমে উঠল জীবন, স্বপ্ন রঙিন হয়ে উঠল। সরল গ্রাম্য বালক দেখতে দেখতে এক লাফে উঠে গেল স্মার্টনেসের মগডালে। ভাব হলো মেয়েদের সঙ্গে, গলার আওয়াজ নরম হলো, চোখের ভাবে ঘুম নামলো, ধুতি ছেড়ে প্যান্ট আর বুশশার্ট শোয়া পেল শরীরে। দুমদাম চলা বন্ধ হলো, আরো কত কি যে হলো তার ঠিক নেই। আর এরই মধ্যে কিনা এই বিয়ে, এইটুকু বয়সে! এর চেয়ে বাবা তাকে ফাঁসির হুকুম কেন দিলেন না? তাও যদি স্ত্রী নামক পদার্থটি পদে থাকতো। না জানে লেখাপড়া, না দেখেছে শহর, এই গ্রামেরই একটা নাক টিপলে দুধ গলে ইঁচড়ে পাকা মেয়ের সঙ্গে। ছি! বন্ধুদের কাছে সে মুখ দেখাবে কেমন করে? আর প্রণতি কি ক্ষমা করবে তার এই অপরাধ? এত বড় একটা আঘাতের পরে সে প্রাণ রাখবে কিনা তাই তো সন্দেহ। লজ্জায়, দুঃখে, ক্ষোভে, দীর্ঘশ্বাসে বুক ভারী হয়ে উঠল। শেষে টিকতে না পেরে এক সমবয়সী পিস্তত ভাইয়ের কাছে চোখের জলে ভেসে গিয়ে বলে ফেলল সব মনের কথা। শুনে পিস্তত ভাই গুম হয়ে বসে থেকে হঠাৎ গর্জন করে বলল, অন্যায়, অন্যায়। আমি বলবো হৃদয়ের ওপর কারো হাত নেই, সেখানে এই অত্যাচার রীতিমতো অন্যায়। সে তোমার বাঘের মতো বাবাই হন আর যেই হন। যদি আমি হতাম। একটা ঘুষি মারল সে টেবিলের ওপর। সঙ্গে সঙ্গে বাইরেকার ফটাফট বিদ্যাসাগরী চটির আওয়াজ পাওয়া গেল। আর মুহূর্তে পিস্তত ভাই সিংহ বিক্রম থেকে একেবারে ইঁদুরের গর্তে নেমে এলো। বিকট ভঙ্গিতে শরীরের আধখানা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, মামা। জানলার তাকে উদাসভাবে বসে থাকা মন্টু এদিকে এসে গা ঢাকা হয়ে বললে, ইস, বাবা তো নয়, বাব্বা। এজন্যই তো সে আজকাল আর ছুটিতে আসতে চায় না। এই সমস্ত লোকের সঙ্গে কখনো থাকা যায়? জঘন্য। এসব ডিক্টেটরশিপের জায়গা যে আর নেই পৃথিবীতে, এ কথাটা একদিন আচ্ছা করে বুঝিয়ে দিতে হয় রাঘববাবুকে। পানা পুকুরের গন্ধ, বাঁশঝাড়ে মশার কামড়, যত সব ইডিয়েট মার্কা লোকজনের সঙ্গে রাত দিন মেলামেশা। আর কত হবে এর চেয়ে? কখনো গিয়েছে কলকাতা শহরে? থেকেছে গিয়ে? খরম পায় হেঁটো ধুতি পরেই তো জীবন গেল, আর কেবল জবরদস্তি, বিশ্রী বিশ্রী।
অথচ এই ছুটির সময়ের জন্য মন্টু কত ভালো ভালো কথা ভেবে রেখেছিল। ভেবেছিল সে, অরুণ আর প্রণব 3 বন্ধুতে মিলে রোজ বিকেলে লেকের ধারে গিয়ে বসে থাকবে, মাঝে মাঝে সিনেমা দেখবে, কখনো কখনো গড়ের মাঠে গিয়েও সন্ধ্যাবেলাটা ফুচকা খেয়ে কাটাতে পারে। তারপর সাহস করে একদিন প্রণতিদের বাড়ি গিয়ে তাকেও বেড়াতে নিয়ে আসবে। একদিন কেন, ভাব হলে রোজই আসবে। লেকে এসে আইসক্রিম আর মশলা মুড়ি, নয়তো আউটরাম ঘাটে গঙ্গার ধারে গিয়ে চুপচাপ বসে থাকবে হাতে হাত রেখে। হলো, সবই হলো। শুধু লিখেছিল দেশে গেলে পড়াশোনার ক্ষতি হয়, তাই ভাবছি এবারটা এখানে হোস্টেলে থেকেই পড়াশোনা করব, সামনে পরীক্ষা। অমনি বাবার চিঠির মধ্যে কানমোলা মুড়ে পাঠিয়ে চোখ লাল করে নিয়ে এলেন, মুখ গরম করে বললেন, ই ছুটিতে আসবেন না বাবু? কিরে আমার পড়ুয়া, শহরে তুক লেগেছে বুঝি? আগেই বলেছিলাম সুবোধকে, আরে বাবা, গায়ের ছেলে গায়েই থাকুক, সাব ডিভিশনের কলেজ এখান থেকে 1 পা, সেখানে পড়ুক। তা নয় কলকাতা, তাও আবার বিদ্যেধরীদের সঙ্গে, যত সব। আর তারপরেই বলে, তোর বিয়ে। কি গ্রাম্য! ছি ছি! কথাটা শুনে বজ্জাত ঘোড়ার মতো ঘাটটা তেড়চা করে দাঁড়িয়েছিল মন্টু। বাবা অমনি চুলের ছাঁটটা দেখে যেন তপ্ত তেলে জলের মতো চিরবিরিয়ে ছিটকে উঠলেন। দেখো দেখো, ঘাট চাচা বাবুকে দেখো তোমরা, বলেই কালো নাপিতকে ডাকতে পাঠিয়ে দিলেন। কি যে ইচ্ছে করছিল তখন! রাস্টিক, বুনো, নেহাতি বাবা, তা নইলে গায়ে তো আর মন্টুর কম জোর নেই। তাই তো প্রণতি বলে, আপনার স্বাস্থ্য দেখলে সত্যি হিংসে হয় মলয় বাবু। কি মিষ্টি কথা! হিংসে বিষয়ে এরকম মিষ্টি কথা বাবা কি কখনো শুনেছে কোনোদিন? মন্টু অবশ্যই খুব চমৎকার জবাব দিয়েছিল একটি, মলয় তো বাতাস, সে কি কখনো বাবু হয়? মলয়কে মলয় বলাই কি ভালো নয়? তাই শুনে অসম্ভব সুন্দর করে হেসেছিল প্রণতি। মন্টু উন্মনা হয়ে গেল, উদাস হয়ে গেল। জাগতিক সুখ দুঃখে আর যেন তার কোনো প্রয়োজন রইল না। ঘুরে বেড়াতে লাগলো এখানে ওখানে, বনে জঙ্গলে, ঝোপে ঝাড়ে, গাছের বাকলে। লিখে রাখলো শুধু সেই নাম, সেই 3টি অক্ষর। আর লিখল, আমি তোমারই, তোমারই, জনমে মরমে শুধু তোমারই। রাত্রিবেলাও ঘুম রইল না তার। লজিকের খাতার পাতা ভরে কবিতা লিখল, নাম দিল যে নদী মরু পথে। আর কবিতাটা হলো এই, হে আমার প্রেয়সী, হৃদয়ের পূর্ণ শশী, তোমারে বিহনে মোর কত রাত কত ভোর, চোখের অথই জলে পাষাণ যে যায় গলে, জীবনের সব সুখ স্বাদ এক বাক্যে হলো কুপকাত। শেষের এই সুখ স্বাদের সঙ্গে কুপকাত মেলাতে ভীষণ খাটতে হলো তাকে। কত যে পায়চারি করতে হলো, কতবার যে আকাশের দিকে তাকিয়ে থাকতে হলো, তার ইয়ত্তা নেই। তারপর নিজের যোগ্যতায় মিল দেওয়ার আশ্চর্য দক্ষতায় নিজেই স্তব্ধ হয়ে রইল খানিকক্ষণের জন্য। মনটা হালকাও হলো অনেক। এদিকে ঘনিয়ে এলো বিয়ের দিন। বিষাদ ভরা মন নিয়ে মন্টু আরও বেশি থাকতে লাগলো বাড়ির বাইরে। খাওয়া কমিয়ে দিল। জীবনের প্রতি বিতরাগে সন্ন্যাসী হয়েই বেরিয়ে যাবে কিনা সে কথাও চিন্তা করতে লাগলো গুরুতরভাবে। বিয়ের আগের দিন রাত্রিরে সারা রাত ভেবে, সারা রাত জেগে শেষে একখানা প্রেমপত্রই লিখল প্রণতিকে। চিঠির মধ্যে টপ টপ কয়েক ফোঁটা চোখের জলও দিয়ে দিল। ভোর রাত্রে দধিমঙ্গল। রাত জেগে চিঠি লিখে খিদে পেয়েছিল। অত মন খারাপ সত্ত্বেও দই চিড়েটা নেহাত মন্দ লাগলো না। হয়ে গেল বিয়ে। বিয়ের রাত্রে মন্টু ঘোমটার পুটুলির দিকে তাকাতেই পারল না। পাশে বিয়ের দিন কাল রাত্রি, দেখা হলো না, বেঁচে গেল। ফুলশয্যার দিন ঘর নীরব হতেই বয়স্ক ভদ্রলোকের মতো গম্ভীরভাবে বলল, শোনো খুকি। খুকি স্থির। আমার কয়েকটা কথা আছে তোমার সঙ্গে। খুকি তবুও চুপ। দেখো,
এই যে আমাদের এই বিবাহ বন্ধন, এটা নেহাতি গুরুজনদের একটা অবিমিষ্যকারিতার কুফল। তারা পুতুল খেলেছেন আমাদের জীবন নিয়ে। ঘোমটার আড়াল থেকে দুটি অপাবৃদ্ধ কাজল কালো বালিকা চোখ এবার উঁকি মারল। জানো তো, এই জীবন পদ্মপত্রে জলের মতন। বেঁচে থেকেই বা কী লাভ, আর মরে গেলেই বা কী ক্ষতি? সুখ দুঃখ আজ সব সমান, সব এক। ঘোমটা এবার নাকের ডগা থেকে চোখের পাতায় উঠল। তাই বলছি, গুরুজনরা আমাকে হাজারবার বিয়ে দিলেও আমি তাকে আমি ভুলব না, কোনো দিনও ভুলব না। আমার মনের তিমির আকাশ আলো করে সে থাকবে চিরদিন ধ্রুবজ্যোতি হয়ে। আর তুমি হবে আমার এক বোন। বোন? ঘোমটা খসে দুই চোখের চকিত তারায় বিদ্যুৎ খেলে গেল। এ মা, কি রে লোকটা, বড় হয়ে বউকে বলে বোন। দাঁড়াও, বলে আসি রাঘব জ্যাঠাকে। লজ্জা টজ্জা নিমেষে উধাও। বেনারসের আঁচল লুটিয়ে সে অমনি উঠে দাঁড়ালো। একই গ্রামের মেয়ে, না চেনবার কথা নয় মন্টুর। ঠাকুরবাড়ির গোলাপি। ছোটবেলায় দেখেছে 2-4 বার। তারপর 10 না পুড়তেই হারেমে পুড়েছেন অভিভাবকরা। 13 বছরের পুরন্ত মেয়ে, গ্রামের খোলা জলবায়ুর গুণে ডাসা পেয়ারার মতো সতেজ। পাকার মতো সোনার চিরুনি দিয়ে লাল ফিতে জড়িয়ে খোপা বেঁধেছে। সিঁদুর দিয়েছে সিথি কপাল লেপ্টে। আলতা পরা পায়ে ঝুমঝুম তোড়া। ছুটল সে দরজার দিকে। খপ করে ধরে ফেলল মন্টু। কোথায় যাও? ঠ্যাং ভেঙে দেব। ঠ্যাং আপনি ভাঙলেই হলো, আমার আর হাত নেই। অসম্মান করে কথা বলবে না। জানো আমি তোমার গুরুজন। জানি, ওরকম গুরুজন আমার ঢের দেখা আছে। সেবার যাওনি আমাদের পাড়ায় আম চুরি করতে? ঠ্যাঙা খাওনি শীতল দাদুর কাছে? সব সম্মান ডকে উঠল। তবুও মন্টু গাম্ভীর্য ছাড়ল না। বলল, আমি কলকাতার কলেজে পড়ি। আমার নাম মলয় কুমার। সেখানে আমাকে সবাই চেনে। আর তুমি লেখাপড়া জানো নাকি আমার সমান বয়সী? ঠাকুরবাড়ির গোলাপি শুধু গোলাপি রঙের জন্যই বিখ্যাত নয়। পাতলা ছোট জিভখানাও তার খুরের মতো ধারালো। বিয়ের আগে মা, কাকিমা, ঠাকুমা হাজারো নিষেধ উপদেশ সব ভুলে গিয়ে নববিবাহিত স্বামীকে সে দাঁত দেখিয়ে ভেংচি কাটল। মুখ নেড়ে বলল, কলকাতায় থাকো তো হয়েছে কি, লেখাপড়া সকলেই করে। ভারী মাথা কিনেছ। আমিও গদাই পণ্ডিতের স্কুলের পার শেষ করেছি। কেবল বিধবা হয়ে যাব বলে ঠাকুমা বড় স্কুলে দেননি, নইলে দেখতাম। আর বয়স তোমার কত শুনি? 22। গম্ভীর মুখে মিথ্যে কথাটা বলে পা নাচাতে লাগলো মন্টু। আমার ওই 17-18। স্বামীর চেয়ে বয়সে ছোট হতে হয় এটা বোধহয় জানা ছিল গোলাপির। তা নইলে কি আর 25 না বলে ছাড়তো? মন্টু বলল, মিথ্যুক। গোলাপি বলল, তুমি মিথ্যুক। মন্টু বলল, প্রণতি বলে একটি মেয়ে আমার সঙ্গে পড়ে। তুমি তার পায়ের যোগ্য নও। গোলাপি বলল, আমাদের দক্ষিণের বাড়ির পদা চুকাপাটি খেলায় ফার্স্ট হয়, তুমিও তার পায়ের যোগ্য নও। আমি প্রণতিকেই ভালোবাসি। বিয়ে না করলেও সেই আমার স্ত্রী। আমিও পদাকে ভালোবাসি। চুপ করো! প্রভুত্বের স্বরে ধমকে উঠল মন্টু। নিজের বিয়ে করা স্বামীর মুখের কাছে বসে অন্য ছেলেকে ভালোবাসার গল্প বলো? ভয় নেই তোমার? তোমার ভয় নেই? তুমিও তো সেই পাজি মেয়েটাকে ভালোবাসো। স্বামীরা সব করতে পারে। আহারে, এই একটু আগে বললে তুমি আমার বোন, এখন আবার সুবিধে বুঝে স্বামী। কি রে আমার! আমি তোমাকে ত্যাগ করব। এ কথায় ঝগড়া ভুলে হাসি ফুটল গোলাপির মুখে। চকচকে চোখে বলল, করবে? হ্যাঁ। লক্ষ্মীটি এক্ষুনি করো না। আমার বড় মন কেমন করছে মা বাবার জন্য, ঠাকুমার জন্য। আর জানো, আমার যে পুচকে ভাইটা, সবে 2 দাঁত উঠেছে সামনে। সে আমি ছাড়া আর কারও কোলে থাকতে চায় না। একটু চুপ করে থেকে মন্টু বলল,
ত্যাগ করার অর্থ জানো? কেন জানবো না? রামহরি কাকার মেয়ে সেই যে পুনিদি, তাকে তো ত্যাগ করেছে তার বর। কেমন মা বাবার কাছে থাকে, কোনো দিন শ্বশুরবাড়ি যেতে হয় না, লক্ষ্মীটি। অনুনয় স্বনির্বন্ধ হলো গোলাপি। দেওয়ালে প্রদীপের কম্পিত ছায়াটার দিকে তাকিয়ে মন্টু কেমন চুপসে গেল। স্থিমিত গলায় বলল, আর তারপর আমি যদি আবার বিয়ে করি? কাকে? সেই মেয়েটাকে? তাকে ছাড়া আর কাকে? এইবার গোলাপি চোখ কুঁচকে নখ কামড়ে ভাবল একটু, কিন্তু পিতামাতার সঙ্গে সদ্য বিচ্ছেদটাই তাকে পীড়া দিচ্ছিল বেশি। সে কোনোদিন নাটক পড়েনি, নোভেল পড়েনি, কেবল দায় পড়ে রামায়ণ পড়ে শুনিয়েছে ঠাকুমাকে, আর বৃহস্পতিবার উপাচার সাজিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়েছে প্রদীপের সামনে বসে দুলে দুলে। প্রেমের চাইতে মন তার স্নেহেরই কাঙাল বেশি, কাজেই মন্টুর পুনর্বিবাহতেও তার আপত্তি হলো না। ঘাড় নেড়ে বলল, তবে তাই করো। হঠাৎ মন্টুর যে কেন মত পরিবর্তন হলো কে জানে। ঘন ঘন মাথা নেড়ে বলে উঠল, না, তা হয় না। কেন হয় না? নারায়ণ সাক্ষী করে একবার যাকে পত্নীরূপে বরণ করেছি তাকে আমি ত্যাগ করতে পারি না। গাল ফুলিয়ে গোলাপি ভ্রুকুটি করল। তবে এতক্ষণ আশা দিলে কেন? তোমার মন পরীক্ষা করছিলাম। ছাই। রাগ করে বিছানায় এসে ঝাঁপিয়ে পড়ল গোলাপি। কেবল বাজে কথা। এই বাজে লোকটা এখন মরে গেলেই তুমি রক্ষা পাও না? মরা যেন চাকরিখানি কথা। ও, তাহলে মরছি না বলে ভারী দুঃখ তোমার? তুমি তো আর ঠাকুর নও যে ইচ্ছে মরণ হবে। আমার দুঃখ হোক চাই না হোক, যতদিন বাঁচবার ততদিন ঠিক বাঁচবেই তুমি। তবে বাজি ধরবে? কিসের? আমি মরতে পারি কি পারি না? জবাব দিতে সামান্য দ্বিধাবোধ করল গোলাপি। তারপর ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ। ঢোক গিলল মন্টু। পটাশিয়াম সাইনাইডের নাম শুনেছ? সে আবার কি? মাত্র 1 সেকেন্ড, তারপর সব শান্তি। আমি তাই খাবো। খেলে কি হবে? তুমি মুক্তি পাবে। আমি মরে গিয়ে মুক্তি দেব তোমাকে। সিনেমার নায়কের মতো ভাব দিয়ে সে জানালায় এসে বেঁকে দাঁড়ালো। আর কোনোদিন তবে তোমাকে থাকতে হবে না এ বাড়িতে, আর কোনোদিন আমাকে দেখতে হবে না। বারে, আমি বুঝি তাই বললাম? গোলাপির গলায় এবার ভয়। আমার জন্যই তো তোমার যত দুঃখ। মোটেও না। তা নইলে পদাকে বিয়ে করে কত সুখী হতে পারতে। ঘেন্না ঘেন্না। গোলাপি তার খোপা ভরা মাথাটা ঝাঁকড়ে উঠে বলল, পদাটা আবার একটা মানুষ? সে কি তোমার মতো কলকাতায় পড়ে? জানলায় দাঁড়িয়ে মশার কামড় খেয়ে লেবু ঝোপের আড়ালে গভীর অন্ধকারে জোনাকির আলো দেখতে দেখতে মুখের খুশি লুকোলো মন্টু। তাহলে আমাকে ছেড়ে যেতে চাও কেন? তুমিই তো আমাকে ত্যাগ করে সেই মেয়েটাকে বিয়ে করতে চাও। কখনো না। নির্ঘাত। আমার কি না খেয়ে দিয়ে আর কাজ নেই? নিজের বিয়ে করা বউ ফেলে তাকে বিয়ে করব? তাই তো তোমার ইচ্ছে। খাটের কাছে এগিয়ে এসে মন্টু বললে, কেন ইচ্ছে হবে? সে কি তোমার মতো সুন্দরী? আমি তো বিচ্ছিরি। গোলাপির মুখে অভিমানের গাঢ় ছায়া। সে কি তোমার মতো মিষ্টি? মিষ্টি না হাতি। পরম বন্ধুতায় বলে নিয়ে 19 বছরের সদ্য যুবক এবার মুগ্ধ আবেগে নিজের হাতের মধ্যে গোলাপির দুখানা হাত তুলে নিয়ে নিবিড় হয়ে বলল, নাকি তোমাকে ছাড়া আর কাউকেই আমি ভালোবাসতে পারি? 13 বছরের সদ্য কিশোরী লজ্জায় ভেঙে গিয়ে আরক্ত মুখে এবার কোলে মুখ লুকিয়ে অস্ফুটে বলল, ধ্যাৎ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।